আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি ফাতিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন নিয়ে বাংলাদেশের সঙ্গে সৃষ্ট আস্থার সংকট পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় ডোনাল্ড লুর দৌড়ঝাঁপ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নাসার আবহাওয়ার তথ্য বিনামূল্যে ব্যবহারে আলোচনা। নারী শিশুদের জনসম্পদে রূপান্তরে অর্থায়নের জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ। উপজেলা নির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল। প্রকাশ্যে ভোট দেয়ায় ক্ষমা চাইলেন বরিশাল ৬-এর এমপি। অনিয়ম দুর্নীতির তথ্য লুকাতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, বলছেন নেতারা। দাবি আদায়ে সাংবাদিকদের সোচ্চার থাকার আহ্বান। এবং টি-20 বিশ্বকাপ অভিযানের আগে বাংলাদেশ দলের ফটো সেশন। কোচ ও অধিনায়কের প্রাথমিক লক্ষ্য সুপার 8। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট আস্থার সংকট পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গত 2-3 ধরে সেই চেষ্টা করছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও সম্পর্কের উন্নয়ন চায়। পান্থ রহমানের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুই দেশের হার্ড ইস্যুগুলো আলোচনায় এসেছে উল্লেখ করে লু বলেন, তারা পেছনে নয় বরং সামনে তাকাতে চান। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. গত 2 দিনের বাংলাদেশ সফরে আমাদের দুই দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে চলেছি। আমরা জানি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। আমরা পরিশ্রম করেছি এদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতাবিহীন নির্বাচন উৎসাহ দিতে, এবং এটি আমাদের সম্পর্কে টেনশনের কারণ হয়েছে। নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে আরও বেশি শিক্ষার্থীর পড়তে যাওয়ার সুযোগ ছাড়াও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড লু। We want to find ways to strengthen our relationship. আমরা আমাদের সম্পর্ক শক্তিশালী করার পথ খুঁজে বের করতে চাই। আমি মন্ত্রীর সঙ্গে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধনের মতো কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি। একই সাথে নতুন বিনিয়োগ ও ইতিবাচক কাজে সহযোগিতা বাড়ানোর কথা বলেছি। আমরা বাংলাদেশের কর ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা বলেছি, যেন দুর্নীতি কমিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা যায়। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আলোচনা হৃদ্রতাপূর্ণ ও ইতিবাচক হয়েছে। তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায়। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। শ্রমনীতি সংশোধন সাপেক্ষে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান মন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। স্মার্ট কৃষি, অভিযোজনে অর্থায়ন ও প্রযুক্তি বিনিময় সহ টেকসই উন্নয়নে সার্বিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, অতীত নয় ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে দুই দেশ। রফিকুল বাশারের রিপোর্ট। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে তার দীর্ঘ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানান ডোনাল্ড লু। I had a wonderful discussion with the Honorable Minister. We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। শুধু আর্থিক নয়, প্রযুক্তি সহায়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল, যেমন আমরা কি বলেছি আমাদের UNFCCC কপ প্রসেস, সেখানে আমরা একসাথে কিভাবে সহযোগিতা করতে পারি। আরেকটা এরিয়া হচ্ছে একটা গ্লোবাল প্লাস্টিক ট্রিটি, একটা চুক্তি, সেটা বর্তমানে নেগোসিয়েশনে আছে। সেখানেও বাংলাদেশ এবং আমেরিকা যদি আমাদের পজিশন একই হয়, সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি। হিমালয় পর্বতে সেখানে যদি বরফ গলে ওই পানিটা বাংলাদেশের কবের মধ্যে এসে পৌঁছাবে, বা আমার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি হচ্ছে, বা বন কোন জায়গায় উজাড় হচ্ছে। বৈঠকে নাসার দেওয়া আবহাওয়ার তথ্য বিনামূল্যে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, বন উজাড় হওয়া, সমুদ্রের পানির উচ্চতা বাড়া ও দূষণ সহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে নাসার কাছ থেকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের বিপুল সংখ্যক নারী শিশুর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তরিত করার উপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ খাতে অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশে রয়েছে সফল পরিবার পরিকল্পনার দৃষ্টান্ত, দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, নারী ও শিশু মৃত্যুহার কমানো, শিক্ষার বিস্তার, নারী ক্ষমতায়নের মতো বহুবিধ অর্জন। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ICPD-র 30 বছর পূর্তি উদযাপনে জাতিসংঘের আয়োজনে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপে বাংলাদেশের এসব অর্জনের কথাই উঠে আসে। দুদিনের সংলাপের উদ্বোধনীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের সময়ে নারী ও শিশুর উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি নিপীড়িত জনগোষ্ঠীর দিকে দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিয়ামক হিসেবে কাজ করে। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।
বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলো আগেই অবস্থানে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা খুশি না, তবে তাদের রাষ্ট্রীয় স্বার্থে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। বুধবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে যত ধরনের অপকৌশল আছে তার সবই করেছে সরকার। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এরা মিথ্যার উপরে টিকে আছে, জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যার ডাটা দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে। এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে। আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট দেয়ায় ইসির কাছে ক্ষমা চাইলেন বরিশাল ৬ আসনের এমপি হাফিজ মল্লিক। অপরদিকে আচরণবিধি ভঙ্গ করায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলীর ভাইয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। সেই সাথে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট। ৪ দফা উপজেলা ভোটের প্রথম দফা শেষ হচ্ছে ৮ মে, পরের দফা ২১শে মে। কিন্তু ভোটকে কেন্দ্র করে প্রার্থীদের চলছে নির্বাচনী আইন ভাঙার প্রবণতা। তবে ছাড় দিচ্ছে না ইসি। প্রথম দফার ভোটে জামালপুরের সরিষাবাড়ির একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ দফা গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্বাচনী আইন ভাঙার অপরাধে চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলীর আপন ভাই। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান, ওনার শুনানি নাকি শোকজ করেছিল। ওনার শুনানি শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ঘোড়া, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কমিশন দেখেছে, বক্তব্য শুনেছেন। সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুসহ ৮ জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তদন্তে ওসি, ডিসি, এসপি সহ রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৮ মে বাকেরগঞ্জ উপজেলা ভোটে বরিশাল ৬ আসনের এমপি গোপন কক্ষে ভোট না দিয়ে প্রকাশ্য ভোট দিয়ে নির্বাচনী আইন ভঙ্গ করায় ইসির তলবে কমিশনে গিয়ে ক্ষমা চেয়েছেন। উনি বিষয়টা দেখেছেন, উনি ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। দ্বিতীয় দফায় ১৫৭ উপজেলায় ভোট হবে ২১শে মে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অনিয়ম দুর্নীতির তথ্য লুকানো এবং বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে আলোচনায় তারা বলেন, ব্যাংক খাতে লুটপাট, নৈরাজ্য এবং দুর্নীতির প্রকৃত চিত্র আড়াল করতে গভর্নর এবং দখলদারদের এই যোগসাজশ। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে সোচ্চার থাকারও আহ্বান জানান সাংবাদিক নেতারা। রিজভিন নওয়াজের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে কড়াকড়ির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি পত্রিকার প্রচার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও কয়েক বিলিয়ন ডলার চুরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে জানায় খবরটি ভুয়া। রাজধানীতে এক আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, তথ্য নিয়ে লুকোচুরি করলে গুজব এবং মিথ্যা ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে যায়। যেভাবে হোক বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সাংবাদিকদের প্রবেশ এলাউ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা প্রধান দরজায় খিল দিয়েছেন বলে দরজা বন্ধ করতে পেরেছেন, দরজা কিন্তু বন্ধ করা যায়নি। আজ থেকে 7 কার্য দিবসের মধ্যে এই গভর্নর সাহেবকে এমন উদ্যোগ নিতে হবে যাতে এটার একটি ফলপ্রসূ সমাধান হয়।
বাংলাদেশ ব্যাংকের নিয়মিত যে কোনো ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তের সাথে সংহতি জানান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ ট্রেড ইউনিয়নের নেতারা। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের একটি পার্ট হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে না দেয়া। এটি একটি সামগ্রিক বিশৃঙ্খলা, নৈরাজ্য, লুটপাট যে চলছে, সেটির একটি অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে না দেওয়ার এই সিদ্ধান্তটি। ইজ ইট পসিবল যে আপনি তথ্য লুকিয়ে রাখতে পারবেন? আমরা সাংবাদিকরা তথ্য চাই, আমরা তো চুরি করতে বলিনি কাউকে। আপনি চুরি করলে আমি সব তথ্য নিয়ে সেই রিপোর্টটা করব। আপনি চুরি না করলে আমি তথ্য নিতে চাই না। আজকে শেয়ার মার্কেট, আজকে যে ডলারের যে মার্কেট, এটি কে নষ্ট করেছে? আমরা তো করি নাই। আপনি ঘটনা ঘটান, আমি উপস্থাপক মাত্র, আমার অপরাধ থেকে এখানে। 1 মাসেরও বেশি সময় ধরে সাংবাদিকদের যাতায়াতে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সোমালি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমডি আবদুল্লাহকে জিম্মি করে শুরুতেই ফাঁকা গুলি ছোড়ে দস্যুরা। নাবিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও সাথে থাকা ডলার। মঙ্গলবার দেশে ফেরা জাহাজটির চিফ অফিসার ও এক নাবিকের সাথে কথা বলে রিপোর্ট করছেন পরাগ আজিম। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার 2 মাস পর মঙ্গলবার দেশে ফিরে আসেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। ওই দিনই চট্টগ্রাম বন্দরে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্তমানে স্বজনদের কাছে বাসায় বিশ্রামে আছেন তারা। এরই মধ্যে চ্যানেল আইকে ওই ঘটনার রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। আশেপাশে একটু গোলাগুলির শব্দ হচ্ছিল, ফাঁকা ফায়ার করছিল, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছিল ওরা। এটা একটা নর্মাল প্রসিজার যে শুরুর দিকে ওরা মানে এই খুব করে আর কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। ওরা ভাঙচুর করে বিভিন্ন জায়গায়। মূল পাইরেটস 12 জন ছিল। ইশারা ইঙ্গিতে প্রথম দিকে হ্যান্ডেল করছিলাম, তো আনলেস যতক্ষণ ওই ইন্টারপ্রেটারটা আসলো, ইন্টারপ্রেটারটা ও খুব ভালো ইংরেজি বলতে পারতো। যেমন আমরা ঈদের নামাজটা পড়ার জন্য ওকে রিকোয়েস্ট করেছি, ও আবার ওদের যে পাইরেটসদের যে কমান্ডার থাকে তাকে যে বুঝাইছে যে তাদের ভয় দেখানোর পাশাপাশি লুটপাটও করা হয়, বলছিলেন নাবিক আইনুল হক। ক্যাশ পকেট মানি যা পাইছে নিয়ে নিছে ইনস্ট্যান্ট। পার্সোনাল যোগাযোগ না, জাহাজের যোগাযোগ কোনো সমস্যা নেই, পার্সোনাল যোগাযোগ ওয়াইফাই ছিল, কিন্তু আমার মোবাইল নামে কিভাবে যোগাযোগ করবো। তবে মুক্তিপণ কত ডলার দেওয়া হয়েছিল সে বিষয়টি খোলাসা করে জানাতে চাননি 2 নাবিক। ওদের গ্রুপে আবার সমস্যা থাকতো, মানে ওরা চাইতো যে একজনের, আমরা তো ওদের কাছে কি বলবো শিকার টাইপসের, একজনের শিকার আরেকজন নিয়ে যাওয়ার মতো ব্যাপারগুলো ছিল। চারিদিক থেকে এত অস্ত্র নিয়ে আপনাকে মাঝখানে দাঁড়িয়ে করে রাখছে। ওই টাইমে আসলে আপনার দেখছি একটা প্লেন গেছে, এতটুকু কি ফেলছে না ফেলছে কি ছিল ওই জন্য। যেদিন ছেড়ে দিবে ওই দিন আমাদেরকে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে রাখছিল। পর আমি ইউটিউবে দেখলাম যে ব্যাগ, কয়েকটা ব্যাগ দেখলাম, বাট ওর ভিতরে কি আমি কখনো দেখিই নাই। ভবিষ্যতেও এই পেশায় থাকারই অঙ্গীকার জানিয়েছেন জিম্মি দশা থেকে মুক্ত হওয়া 2 সাহসী নাবিক। পরাগ আজিম, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। বাসার ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি, আর শুরুতেই জানাচ্ছি ক্রিকেটের আপডেট। আর কিছুক্ষণ পরে টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তানভীর আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, বিশ্বকাপে অংশ নেওয়া সব ক্রিকেটার এয়ারপোর্টে পৌঁছেছেন কিনা এবং কটা নাগাদ ঢাকা ছাড়তে পারে টিম টাইগার্স? আজ থেকে বাংলাদেশের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছে। আজ রাত 1:40 ফ্লাইটে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের দলের কোচিং স্টাফদের মধ্যে সহকারী কোচ নিক পোথাস ইতিমধ্যে এয়ারপোর্টে ঢুকে গেছে, এবং বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস ইতিমধ্যে তার এই 2 জন সিনিয়র ক্রিকেটার এয়ারপোর্টে ইতিমধ্যে প্রবেশ করেছে। আমরা আর বাংলাদেশের বিশ্বকাপ 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার মূলত কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের একটি সিরিজ রয়েছে আগামী 21, 23 ও 25 মে 3টি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি ওয়ানডে T20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখান থেকে হচ্ছে বাংলাদেশের মূলত বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির জন্যই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজটি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে আজ সকালে শান্ত বলেছে যে বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করার জন্যই যাচ্ছে। ইতিমধ্যে যেই ক্রিকেটাররা এয়ারপোর্টে প্রবেশ করেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো না থাকলেও T20 বিশ্বকাপে বাংলাদেশ চাচ্ছে যে এই বিশ্বকাপে বাংলাদেশ দর্শকদের জন্য ভালো কিছু দিতে, এবং তারা চাচ্ছে অতীতের পারফরমেন্সকে ছাড়িয়ে তারা এই T20তে ভালো কিছু করবে। এবং বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন যে দলের মোমেন্টাম এই মুহূর্তে ভালো আছে, এবং গতকালকে যে T20 বিশ্বকাপের দলটা যে ঘোষণা করেছে সেখানে যে 17 সদস্য দল আছে, 2 জন স্ট্যান্ড বাই সহ, তারা সবাই আজ সকালে ফটো সেশনে অংশ নিয়েছে এবং তারা জানিয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে এই T20তে আগের চেয়ে ভালো পারফরমেন্স করা। এবং আমরা এই দর্শকদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছে যে দল নিয়ে যতই আলোচনা সমালোচনা থাকুক, তারা চাচ্ছে যে বাংলাদেশ দল অবশ্যই বিশ্বকাপে তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। মিশু, এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। ওদিকে T20 বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার আগে বুধবার ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অফিসিয়াল কিট নিয়ে সকালে সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলনও করেছে টিম টাইগার্স। প্রস্তুতি ও দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাতুরে সিংহে ও অধিনায়ক নাজমুল শান্ত। যুক্তরাষ্ট্রের সিরিজ ও প্রস্তুতি ম্যাচে না হলেও মূল বিশ্বকাপের প্রথম থেকেই তাসকিনকে পাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। আর সুপার 8-এ খেলায় প্রাথমিক লক্ষ্য বাংলাদেশের। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার আগে অফিসিয়াল ফটো সেশন শান্ত, সাকিব, মাহমুদুল্লাহদের আত্মবিশ্বাসেও টইটম্বুর কোচ হাতুরু সিংহের দল। কয়েক ধাপে টাইগারদের সঙ্গে ফ্রেমবন্দি হন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি। এরপরই কোচ ও ক্যাপ্টেনের সংবাদ সম্মেলন। মূল ইস্যু সাইফুদ্দিন ও তাসকিন। পেসার তানজিম সাকিবের প্রতি আস্থা এবং তাসকিনকে নিয়ে মূল বিশ্বকাপ শুরুর প্রত্যাশা টাইগারদের। না, এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। দুজনই খুব ক্লোজ ছিল, সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের উপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি, ব্যক্তিগত পারফরমেন্স ধারাবাহিক না হলেও জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ভালো প্রস্তুতি হয়েছে জানিয়েছেন হেড কোচ। যুক্তরাষ্ট্র ও গায়ানার উইকেটে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য হাতুরু সিংহের শিষ্যদের। চট্টগ্রামে ক্যাম্প দিয়ে প্রস্তুতি ভালো হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে 5টা ম্যাচ দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে খেলেছি। সবারই প্রত্যাশা বড় কিছু করার, আমাদেরও তাই। প্রথম লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পার করা, বাকিটা পরে দেখা যাবে। আইসিসির মেগা ইভেন্টে 200 রান না করেও ম্যাচ জেতার টোটকা আছে সাকিব শান্তদের। একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করব। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করব। 21 মে থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের T20 সিরিজ দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। 1 ও 3 জুন বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে। 2 জুন মূল বিশ্বকাপের পর্দা উঠলেও 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। T20 বিশ্বকাপ শুরুর 2 সপ্তাহ আগে প্রকাশিত আইসিসি T20 র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব আল হাসান। তার সাথে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনেরই রেটিং পয়েন্ট এখন সমান 208। ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর বাইরে মোটরসাইকেল শৃঙ্খলা নেই, তাই সারা দেশে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেয়া হবে না। রাজধানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রী বলেন, জরুরি পরিষেবা ছাড়া কোনো গাড়িতে হুটার ব্যবহার করা যাবে না। সে সময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের প্রস্তাব অনুযায়ী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা বা ডাম্পিং না করে ধ্বংস করার সিদ্ধান্ত হয়। এছাড়াও রাজধানী এবং মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের কথা বলা হয়েছে বৈঠকে। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল, এই নীতিতে আমরা যাব, এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম। আমার কোনো প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো হয় না,
কোনো অবস্থাতেই না, ঢাকায়ও হয় না, ঢাকার বাইরে গেলেও জরুরি সেবা ছাড়া কুটার বাজানো একেবারেই নিষেধ। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। আততায়ীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকগণ সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিল এবং জাতিসংঘের অধীনস্থ সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর নাটালিয়া কানেম। সাক্ষাতে শিশু ও মাতৃমৃত্যুর হার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও বালিকা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার সরকারের পদক্ষেপ অনুসরণ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী এখন স্বাভাবিক জীবনযাপন করছে। সেই সাথে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে বাংলাদেশ সফলতা অর্জন করেছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী ব্রাতিস্লাভার 100 মাইল উত্তর পূর্বে হ্যান্ডলোভা শহরে হাউস অফ কালচার ভবনে প্রধানমন্ত্রী ফিকোর ওপর হামলা চালায় এক আততায়ী। ফিকোর দেহে 4টি গুলি লেগেছে, এর মধ্যে একটি তার পাকস্থলী ভেদ করেছে। হামলার পরপরই হাসপাতালে ভর্তি করানো হয় প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। হামলাকারীকে আটক করেছে পুলিশ। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শেষ হলো কলের গান একাল সেকাল শীর্ষক বিশেষ প্রদর্শনী। জাতীয় জাদুঘরে 19 দিন ব্যাপী এই প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে দ্য হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড অব শামীম আমিনুর রহমান শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি ও ইতিহাস গবেষক শামীম আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কলের গান একাল সেকালের বিশেষ ক্যাটালগের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লুভা নাহিদ চৌধুরী। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 27 এপ্রিল থেকে শুরু হয় এই প্রদর্শনী। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। ভোলায় মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। ডাল তোলা, শুকানো ও বীজ সংরক্ষণে কাজ করছেন কৃষক। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ না হয় ডাল আবাদ করে বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি কৃষককে। কৃষি বিভাগ বলছে, ভালো জাতের বীজ পাওয়া গেলে দেশে ডাল উৎপাদনে ভোলা বড় ভূমিকা রাখতে পারবে। ভোলা থেকে হারুনা রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন, তজমুদ্দিন, চরফ্যাশন ও মনপুরা সহ 7 উপজেলায় এবার 19,500 হেক্টর জমিতে ডাল জাতীয় ফসল আবাদ হয়েছে। এর মধ্যে মুগ 15,500 হেক্টর জমিতে এবং ফেলন ডাল 5,000 হেক্টরে আবাদ করা হয়েছে। দিনে দিনে এ অঞ্চলে ডালের আবাদ বাড়ছে। প্রতি হেক্টর জমিতে ডালের ফলন পাওয়া গেছে 2.2 মেট্রিক টন। আমারে সংস্থার মধ্যে বীজ দিছে, সেই বীজে ভালো হয়। আমি এবারকার মতো কোনো ফসল পাই নাই। এই ডাইল অনেক বছর পর্যন্ত করি, এই ডাইল ফলন কোনো বছর এরকম
মতো পাই নাই। হ্যাঁ, আমি 4,000 টাকা করে বিক্রি করি, ইনশাল্লাহ আমি এই ডাইলে করব। 32 অংশ আলে দিলে আমারটা ফলন ভালোই ধরছে, ধরার পর আমি 2 তোলা দিছি, দেওয়ার পর আমি ডাইলটা বেচছি, বালাই টাকা পাইছি। কৃষি বিভাগের পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কৃষকদের কারিগরি সহায়তা দিয়েছে। এই জেলাতে ডাল একটি সম্ভাবনাময় ফসল। কৃষক ইতিমধ্যে মুগ ডাল এবং ফলন হারভেস্ট করা শুরু করেছে, বাজারে তারা ভালো দামও পাচ্ছে। ভবিষ্যতে আধুনিক জাত পাওয়া গেলে এই জেলাতে উত্তর এর আয়তন বৃদ্ধি পাবে বলে আমি মনে করি এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দিতেছে, অন্যান্য জেলাতেও ডাল রপ্তানি করতে পারবে। কৃষি বিভাগ কৃষককে প্রশিক্ষণ, বিনামূল্যে বিনামুগ 8 জাতের ভিত্তিবীজ বিতরণ এবং বীজ সংরক্ষণের উপকরণ বিতরণ করেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দিনাজপুরে জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের পাশে বিশাল ময়লার ভাগাড়, মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের আবর্জনা। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ, প্রকৃতি। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। শাহ আলম শাহীর রিপোর্ট। দীর্ঘদিন ময়লা না সরানোয় পৌর শহরের মাতাসাগরের 8.7 একর জায়গা জুড়ে বিস্তৃত ময়লা আবর্জনা। প্রতিদিনই গৃহস্থলী এবং হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ছাড়াও বিভিন্ন প্রাণীর মরদেহ ফেলা হচ্ছে ভাগাড়টিতে। তীব্র দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আদিবাসী পাড়া, মেদ্ধাপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। ব্যাহত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম। আমরা তো স্কুলেই যেতে পারি না, রাস্তায় যা গন্ধ করে, তার কারণে থাকা যাইতেছে না। পড়তে বসলে গন্ধ, খাইতে বসলে গন্ধ, মানে বৃষ্টি বাদল হলে গন্ধটা আরো বেশি হয়। আমরা চাইতেছি জায়গাটা পরিষ্কার হইলে ভালো হয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধ ঠিক আছে না। মাস্ক ছিল হাতে, মাস্ক ফ্রেন্ডের হাতে দিছি। স্কুলে যাতায়াত করতে রাস্তার মধ্যে যে এত দুর্গন্ধ, যাইতেই ভয় লাগে। এই রাস্তা অনেক, এটা উন্নত করা দরকার। এই ময়লা পরিবেশে যদি দয়া করে এই পরিবেশটা একটু ভালো হইতো, তাহলে আমাদের মতো খুশি কেউ হইতো না। দূষণ ছড়াচ্ছে ভূগর্ভস্থ পানিতেও, আর এতে প্রতিনিয়তই ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। তো এখন যে উচ্ছিষ্টগুলো ফেলানো হচ্ছে এবং হসপিটালের বিভিন্ন উচ্ছিষ্ট এখানে ফেলানো হয়, যেটা এতই দুর্গন্ধ হয়। এবং এই যে 2 দিন আগে একটু বৃষ্টি, ভেস্পা গরমের কারণে প্রচন্ড গন্ধ, যেদিকে বাতাস সেদিকে কোনোভাবেই থাকা যাচ্ছে না। আমরা যারা এলাকাবাসী আছি আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। দ্রুত আমরা এটা অপসারণ চাই এবং এখানে অন্য কিছু করা হোক, এটা আমরা চাই। অভিযোগ মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। রিসাইক্লিং করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। ইনশাল্লাহ ওই রিসাইক্লিং করার এই প্রজেক্ট আমরা হাতে পেলে এই আবর্জনার যে দুরবস্থা, এখান থেকে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো বলে মনে করি। শুধু আশ্বাসেই নয়, দূষণমুক্ত নগরী গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সব মহলের। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আগামী বাজেটে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সুরক্ষার ব্যবস্থা করা না হলে গণ অসন্তোষ ঠেকানো যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ। রাজধানীতে সিপিবির আয়োজনে বাজেট ও গণমানুষের ভাবনা বিষয়ে গণসংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক রাশেদ আল তিতুমির বলেন, মানুষ সঞ্চয় ভেঙে ব্যয় মেটাচ্ছে এবং সরকার রিজার্ভ থেকে খরচ করছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের প্রকাশিতব্য বইয়ের উদ্ধৃতি দিয়ে এম আকাশ বলেন, ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের কর ও আইনের আওতায় আনা না গেলে ব্যয় সংকোচন করা যাবে না। বিদেশি অর্থ পাচারের সিংহভাগই মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, সিংহভাগই
শতকরা 90% ঘটছে ব্যাংকিং চ্যানেলে। শুধু 2022-23 অর্থ বছরে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BIFU, এটা বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট, তাদের হিসাবে 14,106টি সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে, যা আগের বছরের তুলনায় শতকরা 65% বেশি। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় হতাহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে উত্তেজিত জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের। এনামুল কবির রূপমের রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জনতা। কোথাও গাছের গুড়ি ফেলে, কোথাও বা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। তাৎক্ষণিকভাবে লাশ নিয়ে খুলনা ঢাকা মহাসড়ক কিছু সময় জন্য অবরুদ্ধ ছিল, তাদের বিক্ষুব্ধ জনতা ছিল। পরে আমরা বুঝিয়ে তাদেরকে বিচারের আশ্বাস দিয়ে তাদেরকে নিবৃত্ত করতে সমর্থ হয়েছে। সদর উপজেলার বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী BM লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে মঙ্গলবার রাতে ওই সংঘর্ষ হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র আশিকুর রহমান ভূঁইয়া মারা যান। হত্যাকারীদের চিহ্নিত করা গেছে বলছে পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তার যে কাজগুলো সেগুলো অলরেডি চলমান আছে। শর্ট টাইমে কিছুটা ক্লু পেয়েও যাব। আর যারা হত্যা করেছে তারা তো চিহ্নিত অপরাধী, যেহেতু দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক অবস্থার মধ্যে দিয়ে হয়েছে। সুতরাং যারা ফায়ার করেছে, যে সহযোগিতা করেছে, তাদেরকে সবাই দেখেছে। তাদেরকে চিহ্নিত করার যে কাজটা সেটা অলরেডি হয়ে গেছে। এখন শুধু তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। আহত 15 জনের মধ্যে একজনকে ঢাকায় এনে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুব সমাজকে মানব সম্পদের পরিণত করার উপর গুরুত্ব আরোপ করে রংপুরে আলোচনা সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ইউসেপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্য অধ্যাপক তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইউসেপের নির্বাহী পরিচালক আব্দুল করিম। এছাড়া ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণতন্ত্র সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর অবৈধ ডামি সরকারের পতন ঠেকানো যাবে না বলে সতর্ক করেছে আমরা বাংলাদেশ এবি পার্টি। রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের নেতারা। অর্থনৈতিক অব্যবস্থাপনা, আমদানি রপ্তানি নামে ডলার পাচার ও উচ্চ দ্রব্যমূল্যের জনগণের চরম ভোগান্তির কথা জানিয়ে এই সংবাদ সম্মেলন করে এবি পার্টি। এতে বক্তৃতা করেন দলের আহ্বায়ক সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও পার্টির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কঙ্কা ও হাইকো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইলেকট্রোমার্টের আয়োজনে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতার জন্য ঘষা দিলে গোল্ড প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। কঙ্কা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, ওভেন, ওয়াশিং মেশিন ক্রয় করলে ক্রেতারা পাবেন স্ক্র্যাচ কার্ড, যা ঘষলেই ক্রেতারা জিতে নিতে পারবেন স্বর্ণালংকার সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও পার্টনার ও ডিলারদের জন্য থাকছে বিদেশ ভ্রমণের সুযোগ। রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর খেলার খবর। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো।
ঢাকা কমিউনিটি হাসপাতালের রেডিওলজি বিভাগে আধুনিক ডিজিটাল এক্স-রে ও ওপিজি মেশিন পরিদর্শন করেছেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসাকা ইয়াসুশি। এ সময় রোগীদের সাথে কথা বলেন তিনি। বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর জন্য কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনের সময় জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রফেসর ডক্টর মাহমুদুর রহমান সহ কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার রয়েছে খেলার খবর।